ওয়েলকাম টু গীতা ইংলিশ একাডেমি। তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য আবেদন করবে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে, এবং যারা ইংলিশে ভয় পাবে স্পেশালি তাদের জন্য। তো আজকে আমরা প্রথম মক টেস্ট আলোচনা করব, এবং এই মক টেস্টটা প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্ন ঘাটার পরে বানানো হয়েছে, এবং এখানে প্রিভিয়াস ইয়ারের প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে এবং এক্সট্রা ওই সেম প্যাটার্নের কিছু প্রশ্ন রয়েছে। তো তোমরা যদি এই মক টেস্টটা ভালো করে অ্যানালিসিস করো, এবং এক্ষেত্রে আমার উত্তর বলার আগে তোমরা নিজেরা ট্রাই করবে যে তুমি উত্তরটা পারো কিনা, এবং শেষে 25টা প্রশ্নের মধ্যে তোমার কত স্কোর হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, প্রথমেই ডিরেকশন কোশ্চেন নাম্বার 1 থেকে 2 কী করতে হবে? চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ নিচের যে শব্দগুলো দেওয়া আছে এদের সমার্থক শব্দ তোমাকে খুঁজতে হবে, নিয়ারেস্ট মিনিং। তো 1 নম্বর প্রশ্নতে রয়েছে ফর সেকেন্ড, দেখতে পাচ্ছ? তো ফর সেকেন্ডের সবচেয়ে কাছের মিনিং কোনটা? অপশন এ নার্চার্ড, অপশন বি নেগলেক্টেড, অপশন সি পার্ডন্ড, অপশন ডি অ্যাবান্ডন্ড। তো তোমাকে বলতে হবে এর মধ্যে কোনটা ফর সেকেন্ডের সমার্থক শব্দ। তো বুঝতে পারছো, এই জন্য তোমাকে অবশ্যই ফর সেকেন্ডের বাংলা মানে জানতে হবে। তো বলো কোনটা হবে সঠিক উত্তর? আমি একটুখানি পজ নিচ্ছি এই কারণে যাতে তোমরা নিজেরা ভাবতে পারো বা নিজেরা অপশন ক্লিক করতে পারো। তো সঠিক উত্তর হবে অ্যাবান্ডেন্ট। দেখো, ফর সেকেন্ড, ফর সেক মানে হচ্ছে পরিত্যাগ করা কোনো কিছু। তো পরিত্যাগ করার নিচের মধ্যে অপশানের মধ্যে যেটার মানে পরিত্যাগ করা হবে বা কোনো কিছু ছেড়ে ফেলে রাখা বা ফেলে চলে যাওয়া পুরোপুরি, তাকে বলা হবে ফরসেক। তো দেখো, অপশন এতে রয়েছে নার্চার্ড, অপশন বিতে রয়েছে নেগলেক্টেড। নার্চার্ড মানে পরিচর্যা করা, নেগলেক্টেড মানে অবহেলা করা, পার্ডন মানে ক্ষমা বা ক্ষমা প্রদান, অ্যাবান্ডেন্ট মানে পরিত্যাগ করা। তো অপশন ডি অ্যাবান্ডেন্ট এখানে সঠিক হবে। তোমরা যারা যারা অপশন ডি বলেছো তাদের সঠিক। তো সেকেন্ড কোয়েশ্চেন কী ছিল? কম্যান্ড। কম্যান্ডের সঠিক সমার্থক শব্দ কোনটা হবে? অপশন এ দেখতেই পাচ্ছ, লিড, ইনস্ট্রাক্ট, ম্যানেজ নাকি সুপারভাইজ। তো তোমাদের বলতে হবে কোন অপশনটা সঠিক হবে। তো চলো, আমি বেশি পজ নিচ্ছি না, তোমরা চাইলে ভিডিওটা পজ করে তোমরা নিজেদের রেসপন্স করতে পারো, ঠিক আছে? এবং সেই অনুযায়ী নিজেদের পরে দেখতে পারো যে অপশনটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তো আমি এখন ডাইরেক্ট উত্তর বলে দিচ্ছি। দেখো, এখানে কম্যান্ড, কম্যান্ড মানে হচ্ছে আদেশ, কম্যান্ড মানে আদেশ। লিড মানে হচ্ছে, লিড মানে তোমরা সবাই জানো কোনো কিছু পরিচালনা করা বা লিড করা। তারপরে কী রয়েছে? ইনস্ট্রাক্ট, ইনস্ট্রাক্ট মানে কি? ইনস্ট্রাক্ট মানে কোনো কিছু নির্দেশ করা বা নির্দেশ দেওয়া, ইনস্ট্রাকশন দেওয়া। ম্যানেজ মানে কোনো কিছু ম্যানেজ করা, মানে কি পরিচালনা করা। সুপারভাইজ মানে কোনো কিছু দেখাশোনা করা। তো ইনস্ট্রাক্টটা সঠিক উত্তর হবে। কমান্ড মানে আদেশ বা নির্দেশ, ইনস্ট্রাক্ট মানেও আদেশ বা নির্দেশ, ঠিক আছে? তো অপশন বি যারা যারা করেছো তাদের সঠিক। তো নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 3 থেকে 5 পর্যন্ত। চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ ইন্টু প্যাসিভ ভয়েস। অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে, ভয়েস চেঞ্জ করতে বলেছে। প্রথম প্রশ্ন 3 নম্বর কী রয়েছে? হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ ফর্টনাইট। তো এইটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে হবে। তো দেখো কি বলেছে, হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ ফর্টনাইট। ফর্টনাইট মানে 15 দিন বা এক পক্ষ, ঠিক আছে? তো বলেছে সে কাজটা শেষ করবে 15 দিনের মধ্যে। তাহলে এখানে আমাদের প্রথমে ভয়েস চেঞ্জ করার আগে সবসময় মাথায় রাখবে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে অবজেক্ট, এই তিনটেকে আগে খোঁজার। তো দেখো, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, তারপরে উইল ফিনিশ এটা ভার্ব। উইল ফিনিশ মানে কি? করবে, সে ফিনিশ করবে, মানে ফিউচারে রয়েছে। এবার ভার্বটাকে কী দিয়ে প্রশ্ন করো? সে ফিনিশ করবে, কি ফিনিশ করবে? দ্য ওয়ার্ক, কাজটি। শুধু ওয়ার্ক নয় কিন্তু, দ্য ওয়ার্ক, কাজটি। দা রয়েছে তাই কাজটা একটা বিশেষ কাজকে বোঝাচ্ছে, তো কাজটি। আর লাস্টে এগুলো এক্সট্রা, ইন এ ফর্টনাইট, তো এটা আমরা লাস্টে বসিয়ে দেবো। তো দেখো, তোমরা জানো যে ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার সময় যে অবজেক্টটা থাকে সেটা প্রথমে সাবজেক্ট হয়ে যায়, তাহলে দ্য ওয়ার্ক প্রথমে চলে আসবে, দ্য ওয়ার্ক। এবার উইল রয়েছে, তাহলে উইল বসাবো। শ্যাল বা উইল থাকলে কী করতে হয়? উইল বা শ্যালটা বসানোর পরে বি ভার্ব, অর্থাৎ বি ই, এটা চলে আসে। তাহলে দ্য ওয়ার্ক উইল বি, তারপরে যে ভার্বটা রয়েছে মেন ভার্ব অর্থাৎ ফিনিশ, এখানে এর সবসময় V3 অর্থাৎ থার্ড ফর্ম বসে। তাহলে এখানে কী হবে? ফিনিশড, FINISH, তার সাথে ED। দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড। তাহলে আমরা অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করলাম, তারপরে যে হেল্পিং ভার্বটা ছিল সেটাকে বসালাম, এবং হেল্পিং ভার্ব যদি উইল বা শ্যাল হয় তারপরে আমাদের বি বসাতে হয় এক্সট্রা প্যাসিভে।
এবং তারপরে কি মেন যে ভার্বটা থাকে তার V3। তো আমাদের আসল কাজ হয়ে গেছে। এবার ভয়েস চেঞ্জের বাই, তারপরে এই যে সাবজেক্টটা রয়েছে এটা লাস্টে অবজেক্ট কেস হয়ে যাবে, অর্থাৎ হি থাকলে হিম হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। এবং লাস্টে এই যে এখনও শেষ হয়নি, লাস্টে কী হয়েছে, এই যে ইন এ ফর্টনাইট, এটা আমরা লাস্টে বসিয়ে দেবো, ইন এ ফর্টনাইট। ঠিক আছে, তো এটা হচ্ছে সঠিক উত্তর। তো দেখা যাক কোন অপশনটা সঠিক। দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড বাই হিম ইন এ ফর্টনাইট, প্রথম অপশনটাই সঠিক, এগুলো আর দেখারও দরকার নেই। তো নেক্সট, হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ এ লেটার। তো এইটা ইন্টারোগেটিভ কোশ্চেন রয়েছে, এটার ভয়েস চেঞ্জ নিম্নলিখিত কোন অপশনটা হবে। তো এটাও তোমরা আগের মতন করার চেষ্টা করো, এবং তারপরে কোন অপশনটা তোমাদের মনে হয় সেটা ক্লিক করে রাখো, মানে সেটা লিখে রাখো খাতায় বা মনে মনে রাখো। তো দেখো এখানে কি রয়েছে, হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ এ লেটার। তো এখানে হোয়াই প্রথমে বসে যাবে, আর তারপরে ডিড আছে, তাহলে ডিড আছে যেহেতু, তাহলে হোয়াইয়ের পরে ওয়াজ হবে, হোয়াই ওয়াজ। আর আমি এখানে কি বলেছিলাম যে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট এই দুটোতে টার্গেট রাখতে। তো দেখো এখানে কি রয়েছে, হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ এ লেটার। এখানে ব্রাদার, ব্রাদার চিঠিটা লিখছে, তার মানে এই হচ্ছে সাবজেক্ট। ইউর ব্রাদার তোমার ভাই, তার মানে এইটুকু হচ্ছে সাবজেক্ট। এবার কি আছে, রাইট, রাইট মানে লেখা, তার মানে এটা ভার্ব, তাহলে সাবজেক্ট পেয়ে গেছো, রাইট ভার্বও পেয়ে গেছো। এবার ভার্বটাকে প্রশ্ন করো, তোমার ভাই লিখেছে কি, একটি এমন চিঠি, তাহলে সাচ এ লেটার, শুধু এ লেটার নয়, এখানে সাচ এ লেটার হবে। তাহলে এবার আমরা যেহেতু এটা পাস্টে রয়েছে, তাহলে বুঝে গেলাম যে হোয়াইয়ের পরে ওয়াজ হবে, তাহলে এখানে কি হবে, হোয়াই ওয়াজ, তাহলে সাচ এ লেটার, যেহেতু এখানে অবজেক্ট রয়েছে সাচ এ লেটার, তাহলে আমরা প্রথমে লিখবো হোয়াই ওয়াজের পরে অবজেক্টটাকে সাবজেক্ট করবো, তাহলে সাচ এ লেটার। দেখো বি ভার্বটা প্রশ্নেতে আগেই চলে যায়, ঠিক আছে, হোয়াই WH ওয়ার্ডের পরে বি ভার্ব, মানে বি ভার্বটা যেটা রয়েছে ওয়াজ বা ওয়ার যেটাই থাকে সেটা কিন্তু কোশ্চেন বানানোর সময় আগে চলে যায়। তো তার জন্য এখানে আবার বি ভার্ব নতুন করে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো এখানে হোয়াই ওয়াজের পরে সাচ এ লেটার, এরপরে কিন্তু আর বি ভার্ব হবে না, বি ভার্ব কিন্তু সামনে আগেই হয়ে গেছে ওয়াজ। তো এখানে ডাইরেক্ট আমরা কী করবো, V3, তাহলে হোয়াই ওয়াজ সাচ এ লেটার, এখানে কী ছিল, রাইট, তাহলে রাইটের আমাদের V3 কী হবে, রিটেন, WRITTEN, হোয়াই ওয়াজ সাচ এ লেটার রিটেন, কার দ্বারা লেখা হয়েছে, তোমার ভাই, তাহলে বাই ইয়োর ব্রাদার, লাস্টে সাবজেক্টটাকে অবজেক্ট করলাম। তাহলে আরেকবার বলি, দেখো WH ইন্টারোগেটিভে হোয়াই যেমন আছে সেটা প্রথমে চলে আসবে, তাহলে হোয়াই রয়েছে তো হোয়াই প্রথমে চলে আসবে, হোয়াই, এখানে দেখো অপশান সি সঠিক হবে, তাই হোয়াইটা প্রথমেই চলে এসছে। এবার হোয়াইয়ের পরে ডিড আছে, তার মানে এটা পাস্ট টেন্সে, আর পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েসে পাস্ট টেন্সের যে হেল্পিং ভার্ব অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের সেটা হচ্ছে ওয়াজ হয়, তাহলে এখানে ওয়াজটা প্রথমে চলে এসছে। এইবার আমাদের সেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী বসাতে হবে। এখানে হচ্ছে ইয়োর ব্রাদার সাবজেক্ট লেখে, এটা হচ্ছে ভার্ব, কী লেখে, প্রশ্ন করলে আর পাবো সাচ এ লেটার, তাহলে এইটা হচ্ছে অবজেক্ট, তাহলে এই অবজেক্টটা এবার প্রথমে চলে আসবে, তাহলে হোয়াই ওয়াজ সাচ এ লেটার, দেখেছো এটা অবজেক্টটা প্রথমে চলে এসছে। তারপরে কি, যেহেতু এটা বি ভার্ব, তাহলে এবার কি ডাইরেক্ট আমরা V3 বসাবো, রাইটের V3 হচ্ছে রিটেন, তারপরে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী বাই বসাবো। এইবার সাবজেক্টটা লাস্টে চলে যাবে, সাবজেক্ট হচ্ছে ইয়োর ব্রাদার, তো ইয়োর ব্রাদারটা সবার লাস্টে চলে যাবে, আর লাস্টে প্রশ্ন চিহ্ন। তো অপশন সি হবে সঠিক উত্তর, হোয়াই ওয়াজ সাচ এ লেটার রিটেন বাই ইয়োর ব্রাদার। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দ্য ক্যাট কিল দ্য মাউস। তো এটা আগেরটার থেকে অনেকটাই সহজ। তো চলো বলো তোমরা আগে এটার উত্তর কী হতে পারে। তো দেখো, দ্য ক্যাট কিল্ড দ্য মাউস, তো এইটা খুব ভালোভাবে বুঝতে পারবে যদি আগেরগুলো একটুও বুঝতে অসুবিধা হয়। তো দেখো, দ্য ক্যাট, বেড়ালটি মেরেছিল বা হত্যা করেছিল ইঁদুরটিকে, দ্য মাউস। তো এখানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই প্রশ্নটাতে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব আর কোনটা অবজেক্ট। কে মেরেছিল, বেড়ালটা, তার মানে এটা অবশ্যই সাবজেক্ট। কাজটা কি, মেরে ফেলা বা হত্যা করা, তার মানে এটা হচ্ছে ভার্ভ। আর একটা জিনিস লক্ষ্য করো, ভার্বের সাথে কি রয়েছে, ইডি রয়েছে, তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে সাবজেক্ট তারপরে ভার্বের সাথে ইডি, অর্থাৎ এটা V2, তার মানে এটা কি সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম। একমাত্র পৃথিবীর একটা টেন্সেই সাবজেক্টের পরে মানে ভার্বের সেকেন্ড ফর্ম হতে পারে, সেটা হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে এটা কি টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তার মানে তোমাকে এখান থেকে বুঝতে হবে যে প্যাসিভ ভয়েস যখন করবো তখন আমাদের হেল্পিং ভার্ব হিসেবে কি আসবে,
ওয়াজ অথবা ওয়্যার। তাহলে এখান থেকে কিন্তু এইটুকু আমাদের বোঝা যাচ্ছে যে এখানে প্যাসিভ ভয়েসে যে হেল্পিং ভার্বটা আমাদের হেল্প করতে আসবে সেটা হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার হবে। এখনই দেখতে পাবে। তো দেখো, দ্য বেড়ালটি কিল্ড, হত্যা করেছিল কাকে? তাহলে আমরা ভার্বটাকে প্রশ্ন করব কি, কাকে বা কাদের। তো এই তিনটে প্রশ্ন করলেই আমরা যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। তো বেড়ালটি হত্যা করেছিল কি বা কাকে? ইঁদুরটিকে, দ্য মাউস। তাহলে এখানে পুরো এইটুকু হচ্ছে অবজেক্ট। এবার আমরা ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী করবো। দ্য মাউস প্রথমে চলে আসবে, দ্য মাউস। এইবার যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে আমাদের হেল্পিং ভার্ব আমি এইমাত্র বললাম যে ওয়াজ বা ওয়্যার হবে প্যাসিভে। তো দেখো, দ্য মাউস, একটি মাউস, তাহলে নিশ্চয়ই ওয়াজ হবে। ওয়্যার তো প্লুরালের ক্ষেত্রে হয়, তাহলে ওয়াজ চলে আসবে প্রথমে। তাহলে দ্য মাউস, তারপরে ওয়াজ। এইবার কি হবে? এইবার হবে ভার্বের থার্ড ফর্ম। এবার সুবিধার বিষয় হচ্ছে দেখো, কিল্ডের যে থার্ড ফর্ম সেটা সেম টু সেম V2 এর মতন, অর্থাৎ কিল, কিল্ড, আবার কিল্ড। তো যেমন আছে সামনে বসিয়ে দেবো কিল্ড। তো এটা হচ্ছে V3, V2 আর V3 প্রসেম। তাহলে দ্য মাউস ওয়াজ কিল্ড। এবার ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী বসাবো বাই দ্য ক্যাট, এটা সাবজেক্ট, লাস্টে চলে যাবে দ্য ক্যাট। তো এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। দ্য মাউস ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট। কিচ্ছু নেই, প্রথমে অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসলাম, তারপরে কি করলাম, বি ভার্ব বসালাম বা হেল্পিং ভার্ব বসালাম, তারপরে মেইন ভার্ব বসালাম, আর মেইন ভার্ব মানে V3। তারপরে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী বাই বসালাম, প্লাস সাবজেক্ট যেটা ছিল সেটাকে আমরা লাস্টে দিয়ে দিলাম, অবজেক্ট করে দিলাম। তো এই হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ, যেটা আমাদের কোশ্চেন নাম্বার 5-এর এরকমই টাইপের প্রশ্ন ছিল। তো দ্য ক্যাট ওয়াজ কিল দ্য মাউস, সঠিক উত্তর হবে দ্য মাউস হ্যাজ কিল দ্য ক্যাট। না, হ্যাজ তো হবে না। দ্য মাউস ওয়াজ কিল বাই দ্য ক্যাট, ইয়েস, দ্য মাউস ওয়াজ কিল বাই দ্য ক্যাট। দেখো, এটা কিসের জন্য হবে না? দ্য মাউস ওয়াজ কিল্ড, এখানে বাই তো নেই। তো এইভাবে আমরা কিন্তু অপশন এলিমিনেশন করতে পারবো। অর্থাৎ তোমার যদি বুঝতে কোনোদিন অসুবিধা হয় যেটা কেন হচ্ছে, তখন তুমি বুঝতে পারবে যে এখানে বাই নেই। তো এইভাবে কিন্তু কাছাকাছি অপশন তোমরা খুব সহজে এলিমিনেশন করেও বের করতে পারবে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। তারপরে এখানে কি লেখা আছে? দ্য মাউস ওয়াজ বিন, ওয়াজের পরে বিন, এটা তো নিয়ম নয়, তো এখানে এটাও হবে না। অপশন বি ইজ দ্য রাইট আনসার। যারা যারা বি বলেছো তাদের সঠিক। দেখো, আমি এত বেসিক থেকে কেন বলছি, যারা এখানে একেবারে ইংলিশ বোঝো না, আমার এই ভিডিওটা তাদের উদ্দেশ্য করে। যারা ইংলিশে পারো বা একটু একটু পারো বা ভালোই পারো, তাদের জন্য আমার ভিডিও নয়, ঠিক আছে? তো আমার ভিডিও শুধুমাত্র গ্রাউন্ড লেভেলে যারা রয়েছে, মানে একেবারে যারা কিছুই বোঝে না, যারা ইংলিশকে সত্যি সত্যি ভয় পায়, বাংলার যে সমস্ত ভাইরা, তাদের জন্য। তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 কী রয়েছে? দেখো, ডিরেকশন, এখানে কিন্তু ডিরেকশন অনুযায়ী কোশ্চেন রয়েছে, মানে আলাদা আলাদা টাইপের কোশ্চেন। কিন্তু তোমরা যদি প্রিভিয়াস সেট দেখো, মানে আগে গত বছরের প্রশ্নগুলো যদি দেখো, যে এইভাবে ডাইরেকশন দিয়ে কিন্তু প্রশ্নগুলো এভাবে সেকশন অনুযায়ী ভাগ করা রয়েছে। তো ডিরেকশন 6 থেকে 8 নাম্বার প্রশ্নের জন্য কী রয়েছে? চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। অপোজিট মিনিং মানে আমাদের বিপরীত শব্দ খুঁজতে হবে। সমর্থক শব্দ কিন্তু প্রথমে হয়ে গেছে। তো দেখো, প্রথম কী ছিল? 6 নাম্বার কোয়েশ্চেন, ফ্লুয়েন্ট। তো ফ্লুয়েন্টের অপোজিট মিনিং কী হবে? অপশন এ ইনসাল্ট, অপশন বি ইনআর্টিকুলেট, অপশন সি ইন্টারনাল, অপশন ডি ইনসেনসিটিভ। কোনটা হবে ফ্লুয়েন্টের সঠিক বিপরীত শব্দ? তো দেখো, ফ্লুয়েন্ট এর মানে হচ্ছে যে, যেমন আমি যদি বলি আই অ্যাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ, তাহলে এর মানে হচ্ছে আমি ইংলিশে সাবলীলভাবে কথা বলতে পারি। অর্থাৎ ফ্লুয়েন্ট মানে সাবলীল, কোনো ভাষায় সাবলীল হওয়া বা স্পষ্টভাবে কোনো রকম মানে বাধা বিপত্তি ছাড়াই সে কথা বলতে পারে ফ্লুয়েন্টলি। তো ফ্লুয়েন্ট মানে সাবলীল। তো এখানে কোনটা হবে? ইনসাল্ট, ইনসাল্ট মানে তো অপমান, এটা কোনোভাবেই যাচ্ছে না। ইনআর্টিকুলেট, ইনআর্টিকুলেট মানে কি? কোনো কিছু গুছিয়ে বলতে না পারা, অর্থাৎ যে কথা গুছিয়ে বলতে পারে না তাকে আমরা বলবো ইনআর্টিকুলেট। তার মানে এটাই হবে অপশন বি সঠিক উত্তর। তার মানে ফ্লুয়েন্ট মানে সাবলীলভাবে বা গুছিয়ে কথা বলতে পারা, আর ইনআর্টিকুলেট মানে গুছিয়ে কথা না বলতে পারা। ইন্টারনাল মানে তোমরা জানো অভ্যন্তরীণ। ইনসেনসিটিভ মানে কি বলবো? ইনসেনসিটিভ মানে হচ্ছে দায়হীনতা বা যার কোনো দায়িত্ব নেই, ইনসেনসিটিভ, ঠিক আছে, দায়িত্বহীনতা। তো এখানে অপশন বিটা সঠিক উত্তর হবে। তারপরে অপশন কোশ্চেন নাম্বার 7, প্রুডেন্ট। এইটার বিপরীত শব্দ তোমাকে খুঁজতে হবে। তো এই চারটে অপশনের মধ্যে কোনটা মনে হচ্ছে? তো দেখো, অপশন এতে রয়েছে সিলি, অপশন বিতে রয়েছে আনওয়াইজ, অপশন সিতে রয়েছে ইডিওটিক, অপশন ডিতে রয়েছে পুওর। তো এখানে কোন শব্দটা প্রুডেন্টের বিপরীত শব্দ? তো দেখো, এখানে আমাদের প্রুডেন্টের বাংলা মানেটা আগে বুঝতে হবে। প্রুডেন্ট মানে বিচক্ষণ বা জ্ঞানী। তো
তো দেখো প্রুডেন্ট মানে যদি বিচক্ষণ বা জ্ঞানী হয় তাহলে বিপরীত শব্দ এমন একটা শব্দ হবে যার মানে জ্ঞানী নয়, মানে হচ্ছে কি নির্বোধ বা অজ্ঞানী। তো দেখো সিলি, সিলি, তারপরে দেখো এখানে রয়েছে আনওয়াইজ, তারপরে এখানে লেখা হচ্ছে ইডিওটিক, আর এখানে হচ্ছে পুয়ার। তো সবগুলোই কিন্তু কাছাকাছি যাচ্ছে, কিন্তু তোমাকে বাস্তবে বিচক্ষণ বা জ্ঞানের ঠিক বিপরীত শব্দ। তোমরা সবাই জানো যে ওয়াইজ মানে জ্ঞানী, ঠিক আছে? তাহলে আনওয়াইজ অজ্ঞানী বা মূর্খ, তার মানে অবশ্যই এইটাই হবে এর বিপরীত শব্দ। তাহলে প্রুডেন্ট মানে বিচক্ষণ বা জ্ঞানী, আনওয়াইজ মানে অজ্ঞানী বা মূর্খ। তারপরের প্রশ্ন কনসাইজ। তো দেখো এখানে রয়েছে কনসাইজ। কনসাইজের বাংলা মানে তোমাকে জানতে হবে, তারপরে সেই অনুযায়ী এখান থেকে একটা বিপরীত শব্দ খুঁজতে হবে। তো প্রথমে অপশন এতে রয়েছে ইনটেন্ডেড, অপশন বিতে রয়েছে শর্ট, অপশন সিতে রয়েছে প্রোট্রাক্টেড, অপশন ডিতে রয়েছে এলংগেটেড। কোন অপশনটা সঠিক বলে মনে হচ্ছে? দেখো কনসাইজ মানে কোনো কিছু খুব ছোট করে যেটুকু বলার দরকার সেটুকু করে বলা, অর্থাৎ যেটুকু প্রয়োজন সেটুকুই কথা বলা বা সংক্ষিপ্ত। এবার এমন একটা শব্দ যার মানে দীর্ঘায়িত বা অযথা দীর্ঘ করা বা লম্বা করা বা বড় করা। তো এখানে দেখো প্রোট্রাক্টেড বলে একটা শব্দ রয়েছে, প্রোট্রাক্ট করা অর্থাৎ কোনো কিছুকে বাড়িয়ে চাড়িয়ে বলা বা দীর্ঘায়িত করা। তো কনসাইজ মানে সংক্ষিপ্ত বা যতটুকু প্রয়োজন ততটুকু, আর ঠিক তার বিপরীত হচ্ছে প্রোট্রাক্টেড মানে লম্বা বা বড় চড়ো করে বলা। নেক্সট ডিরেকশন কি বলছেন 9 থেকে 10 নম্বর প্রশ্নের জন্য, পুট কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস বাই চুজিং দ্য কারেক্ট অপশন। অর্থাৎ সঠিক জায়গায় কমা যুক্ত যেই বাক্যটা রয়েছে সেটা খুঁজতে হবে, অর্থাৎ এটা পাংচুয়েশন মার্কস থেকে প্রশ্ন দিয়েছে। এরকম প্রশ্ন কিন্তু প্রচুর রয়েছে। কমা, তোমাকে সঠিক কমা যুক্ত বাক্যটা খুঁজতে হবে। তো দেখো আইডেন্টিফাই দ্য কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স। নিচে কোন বাক্যটাতে সঠিকভাবে বিরাম চিহ্ন বা পাংচুয়েশন মার্কস বসানো রয়েছে? প্রথমে রয়েছে পণ্ডিত নেহেরু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডাইড ইন 1964। এবং প্রত্যেকটা প্রশ্নতে একই বাক্য, খালি এখানে পাংচুয়েশন মার্কসটা ভ্যারি করছে, প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদা। তো বলতে হবে কোনটা সঠিক। তো দেখো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পণ্ডিত নেহেরু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কমা ডাইড ইন 1964। তো এখানে দুটো কমা রয়েছে, পণ্ডিত নেহেরুর পর তারপরে কমা দিয়ে ডাইরেক্ট লেখা রয়েছে দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তারপরে লেখা রয়েছে ডাইড ইন 1964। তো এখানে এর বাংলা মানে পণ্ডিত নেহেরু কমা যিনি কিনা ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তার মৃত্যু হয় 1964 সালে। তো দেখো এইখানে অ্যাপোজিশনের ইউজ হয়েছে, অর্থাৎ আমি ধরো কোনো একটা মানুষের নাম লিখলাম, যেমন এপিজে আব্দুল কালাম, মনে করো এপিজে আব্দুল কালাম। তো তারপরে লেখার পর আমি একটা কমা ইউজ করলাম, আর কমা ইউজ করার পরে আমি এইভাবে লিখতে পারি এপিজে আব্দুল কালাম ওয়াজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে, আবার আমি এইভাবে লিখতে পারি এপিজে আব্দুল কালাম নামটা লেখার পরে ডাইরেক্ট আমি লিখতে পারি দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, অর্থাৎ এই ওয়াজটা বাদ দিয়ে আমি কমা ইউজ করে ডাইরেক্ট আমি লিখে দিতে পারি দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। তাহলে এটাকে বলা হবে অ্যাপোজিশন। অর্থাৎ যখন আমরা কোনো একটা নাউনের পরে ডাইরেক্ট কমা দিয়ে তার সম্বন্ধে কোনো কিছু লিখে দেবো তাকে বলা হবে অ্যাপোজিশন। তো এখানেও সেম করা হয়েছে। দেখো পণ্ডিত নেহেরু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কমা ডাইড ইন 1964। তার মানে পুরো বিষয়টা জওহরলাল নেহরু সম্পর্কে বলা হয়েছে, তাই এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো পণ্ডিত নেহেরু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার, এখানে দেখো কমা নেই, তো এটা ঠিক হবে না। পণ্ডিত নেহেরু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, দেখো এখানে পণ্ডিত নেহেরুর পরে এই যে কথাটুকু বলা হয়েছে এটুকু সঠিক, কিন্তু আবার এখানে আরেকটা অ্যাপোজিশন ইউজ করা হয়েছে ডাইড ইন 1964, কিন্তু তার আগে কোনো কমা দেয়নি, তার মানে এটা সঠিক হবে না। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা অপশন বি বলেছো তাদের সঠিক। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 10, আইডেন্টিফাই দ্য কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স। জার্মানি, জাপান অ্যান্ড ইতালি ফর্মড অ্যান অ্যালায়েন্স। তো এখানে দেখো তিনটি দেশের নাম দেওয়া রয়েছে পরপর, তাহলে এটা তো সোজা, এটা তো বলো কোনটা সঠিক হবে? ইয়েস, অপশন কোথায় গেলো? হ্যাঁ অপশন এই যে অপশন বি ইজ দ্য, অপশন সি ইজ দ্য কারেক্ট, না সরি অপশন ডি, এখানে আবার এখানে একটা এক্সট্রা কমা দেওয়া রয়েছে, এটা আমি দেখিনি। তো এখানে দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট, জার্মানি, জাপান অ্যান্ড ইটালি ফর্মড অ্যান অ্যালায়েন্স। তোমরা জানো তিন বা ততোধিক যদি
পরপর একই দেশ বা একই জিনিসের নাম পরপর থাকে তাহলে আমরা কমা ইউজ করি এবং লাস্টে অ্যান্ড ইউজ করি। তো দেখো জার্মানি কমা জাপান অ্যান্ড ইটালি ফর্মড অ্যান অ্যালায়েন্স। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 11 নম্বর কোশ্চেন থেকে 15 নম্বর কোশ্চেনে কী খুঁজতে হবে আমাদের? সঠিক স্পেলিং খুঁজতে হবে। দেখো কী লেখা রয়েছে, 4 words were given out of which only 1 word is spelled correctly। নিজের 4টে শব্দ দেওয়া রয়েছে, তার মধ্যে যে কোনো একটার শব্দের বানান সঠিক রয়েছে। তো তোমাকে ইংরেজিতে সঠিক বানানটা খুঁজতে হবে। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। দেখো এখানে রয়েছে স্যাংচুয়ারিজ, এখানেও স্যাংচুয়ারিজ। তো এখানে কোনটা সঠিক স্যাংচুয়ারিজ বানাম বলতে হবে তোমাকে। তো দেখো স্যাংচুয়ারি যদি আমি বানামটা লিখি SANCTUARY, তো এটা হচ্ছে স্যাংচুয়ারির সিঙ্গুলার। তো এটাকে যদি প্লুরাল করতে যাই তাহলে তোমরা সবাই জানো যে ওয়াইটা উঠে গিয়ে কী হয়ে যায়, মানে প্লুরাল করার সময় কী হয়ে যায়, ওয়াইটা উঠে গিয়ে IES হয়ে যায়। তো তো এটা হচ্ছে সঠিক বানান। তো যে অপশানটা সঠিক হবে সেটা হলো স্যাংচুয়ারিজ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়েছে, লাস্টে RY ছিল, তো ওয়াইটা উঠে গিয়ে IES হয়েছে, তার মানে এটা অপশন। ঠিক আছে, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা চলে যাবো 12 নম্বর কোশ্চেনে। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলিং। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং, সঠিক বানানটা খোঁজো। অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট, সবগুলোতেই অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে। তো কোনটা সঠিক অ্যাপ্রোপ্রিয়েট বানান? দেখো অ্যাপ্রোপ্রিয়েট বানামে ডবল পি থাকে, তো এইটাতে ডবল পি নেই, এটাতে আছে কিন্তু এটাতে তারপরে ভুল রয়েছে। তো এটাতেও দেখো ডবল পি রয়েছে কিন্তু এটাতেও লাস্টে ভুল রয়েছে। তো বি অপশন ইজ দ্য রাইট আনসার। APPRO, অ্যাপ্রো, PRI, প্রি, ATE। দেখো বানান করার সময় তোমাদের একটা কথা বলে দিই, সিলেবেল অনুযায়ী বানান করবে। যেমন দেখো অ্যাপ ভেঙে ভেঙে, প্রো, অ্যাপ্রো, প্রি, PRI, প্রি, তারপরে ATE, এট। তো এটা দেখো 4টে সিলেবেল রয়েছে। সিলেবেল মানে দল, অর্থাৎ একটা শব্দকে আমরা যখন উচ্চারণ করি না তখন আমাদের যে মুখ সেটাকে কিন্তু ভেঙে ভেঙে উচ্চারণ করে, আমাদের বাকযন্ত্র সেটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করে। অ্যাপ্রোপ্রিয়েট। তো দেখো এখানে APRO, অ্যাপ্রোপ্রিয়েট, তো 4বারে উচ্চারণ হচ্ছে। তো এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করলে আমাদের বানান অনেকটা সোজা সোজা হয়ে যায়। তো APP, RO, PRI, প্রি, ATE, এট। তো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটের সঠিক বানান। যেমন আমি যদি বানান করি ইন্টেলিজেন্ট, দেখো কীভাবে বানান করবো, ইনটেলিজেন্ট, তাহলে কয়বার থামছি আমরা, ইন, টে, TE, টে, লি, LLI, লি, ইন্টেলিজেন্ট, GENT, জেন্ট। তো এটাতে কয়টা দল ছিল, একটা, দুটো, তিনটে, চারটে। তো এটাতে 4টে দল ছিল, মানে 4টে সিলেবেল। তো এভাবে আমাদের সিলেবেল অনুযায়ী ভাগ করতে হবে। কোনো শব্দে একটাও সিলেবেল থাকতে পারে, আবার দুটো সিলেবেল থাকতে পারে, আবার 3টে, আবার 4টে বা তার বেশি। তো এভাবে আমরা সিলেবেল অনুযায়ী ভেঙে ভেঙে যদি উচ্চারণ করি তাহলে আমাদের এই, যদি বাই চান্স আমাদের স্পেলিংটা নাও মুখস্থ থাকে তাহলে কিন্তু অনেকাংশে হেল্প হতে পারে। তো আমরা যখনই স্পেলিংয়ের কোশ্চেন অ্যাটেন্ড করবো তখন আমরা এই সিলেবেল অনুযায়ী বানানটাকে উচ্চারণ করার চেষ্টা করবো। তো সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। নেসেসারি। তো দেখো এখানে একটু নেবেসারি রয়েছে, অপশন বি, তো এটা দেখে বোঝা যাচ্ছে এটা হবে না। এখানে সঠিক বানান কোনটা, নেসেসারি? তো অপশন এ, সি আর ডি। তো কোন অপশনটা সঠিক বলে মনে হচ্ছে? দেখো নেসেসারি বানান কি, NECE, নে সে, ডাবল এস, ঠিক আছে, নে সে সা, SA, সা, রি, RY, রি, নেসেসারি। তো কোন অপশনটাতে সঠিক? শুধু মনে রাখবে যে নেসেসারি বানানো না ডবল এস রয়েছে, NECE, অপশন সি ইজ দ্য রাইট আনসার। তারপর দেখো ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং, কী রয়েছে, সুপারস্টিশন, প্রত্যেকটাতে রয়েছে সুপারস্টিশন। তো এখানে সঠিক উত্তর আমাদের বলতে হবে কোনটা সঠিক উত্তর। দেখো সুপারস্টিশন বানান SU, সু, পার, PER, পার, সুপার, স্টি, STI, সুপার, স্টি, শান, TION, শান। তো তুমি দেখতেই পাচ্ছ যে আমরা যদি এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলে আমাদের বানান কতটা সোজা হয়ে যাচ্ছে। তো এখানটাতে 4টে দল রয়েছে। কীভাবে উচ্চারণ করলাম, আমাদের মুখে আমাদের সাহায্য করলো, আমাদের বাকযন্ত্রে আমাদের সাহায্য করলো বানানটা করার জন্য, সুপার, স্টি, শান। ঠিক আছে, তো দেখো কোন অপশনটা সঠিক, এই যে সুপার স্টিশন, অপশন এ। নেক্সট, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। ডিসকাস। তো ডিসকাসের কারেক্ট স্পেলিং এখানে খুঁজতে বলেছে। তো কোন অপশনটা সঠিক বলে মনে হচ্ছে? দেখো এটা তো হতেই পারে না, এইটা হবে, কারণ কি DISCUSS, ডিসকাস বানামে লাস্টে ডবল এস থাকে, তো এইটাই হচ্ছে সঠিক স্পেলিং। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। সঠিক শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো।
ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক ড্যাশ ইউ আর ইন দ্য অফিস। প্রশ্নতে বলেছে শূন্যস্থান পূরণ করো নিচের শব্দগুলির সাহায্যে যেটা সব থেকে সঠিক বলে মনে হয়। দেখো এটার বাংলা মানে তোমাকে বুঝতে হবে। ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক, তোমাকে উইল হ্যাভ বলেছে, তার মানে কি তোমাকে কাজ করতেই হবে। ইউ আর ইন দ্য অফিস, যতক্ষণ পর্যন্ত তুমি অফিসে রয়েছো। তাহলে কি যতক্ষণ পর্যন্ত তুমি অফিসে রয়েছো ততক্ষণ তোমাকে কাজ করতেই হবে, এরকমই কিছু একটা বাংলা মানে। তো তুমি যখন বাংলা মানেটা গেস করবে তখন তুমি বুঝতে পারবে যে অ্যাজ লং অ্যাজ নাকি অ্যাজ গুড অ্যাজ নাকি অ্যাজ ফার অ্যাজ নাকি সো ফার অ্যাজ। দেখো যতক্ষণ পর্যন্ত, তো এখানে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট হলো অ্যাজ লং অ্যাজ, তার মানে যতক্ষণ পর্যন্ত। যেমন আমরা বলতে পারি ইউ উইল হ্যাভ টু সিং অ্যাজ লং অ্যাজ ইউ আর অন দ্য স্টেজ, তোমাকে গান গাইতেই হবে যতক্ষণ তুমি স্টেজের উপরে রয়েছো। তো এখানে যতক্ষণ শব্দটার সেন্স দেওয়ার জন্য আমাদের অ্যাজ লং অ্যাজ ইউজ হবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। ইউ মাস্ট অ্যাবাইড ড্যাশ অর্ডার্স। তো দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা রুলস রয়েছে। আচ্ছা তার আগে তোমরা দেখে নাও, অপশন এতে রয়েছে টু, অপশন বিতে রয়েছে বাই, অপশন সিতে রয়েছে ফর, অপশন ডিতে রয়েছে ফ্রম। তো কোন অপশনটা সঠিক বলে মনে হচ্ছে? দেখো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের থেকে প্রশ্ন দিয়েছে। দেখো অ্যাবাইড, অ্যাবাইডের পরে মনে রাখবে সবসময় কী হয়, বাই হয়। আর এইটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশন, মানে অ্যাবাইডের পরে এখানে বাই হবে, এর একটা নির্দিষ্ট মিনিং আছে যার মানে হচ্ছে মেনে চলা বা মান্য করা। ঠিক আছে, তো অ্যাবাইড বাই, যেমন অ্যাবাইড বাই দ্য ট্রাফিক রুলস, অ্যাবাইড বাই দ্য ল, অ্যাবাইড বাই দ্য অর্ডার্স। তো এখানে অপশন বি অ্যাবাইড বাই। ইউ মাস্ট অ্যাবাইড বাই অর্ডার্স, তোমাকে অবশ্যই মেনে চলতে হবে আদেশ। তারপরে নেক্সট, রাইট দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য ফলোয়িং এক্সপ্রেশন। অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ, একটা বড় বাক্য দিয়ে দেবে, সেটাকে এক কথায় প্রকাশ করতে হবে। ঠিক আছে, যেমন দেখো অপশন নাম্বার কোশ্চেন নাম্বার 18, ওয়ান হু নোজ এভরিথিং। তাহলে এটার সঠিক অপশন কোনটা হবে? ওয়ান হু নোজ এভরিথিং এর বাংলা মানে এমন একজন ব্যক্তি, হু যে জানে সব কিছু, নোজ এভরিথিং মানে সব কিছু জানে। তাহলে বাংলাতে অপশন থাকলে থাকতো কোথাও না কোথাও সব জানতা, তো এখানে বাংলার বদলে ইংলিশেই দেওয়া রয়েছে। তো দেখো কোনটা হবে, অমনিপোটেন্ট, অমনিসিয়েন্ট, অমনিপ্রেজেন্ট, অমনিলগাস। তো কোনটা হবে? তো এখানে দেখো অপশন বি হবে সঠিক উত্তর, অমনিসিয়েন্ট। দেখো অমনি মানে হচ্ছে, অমনি মানে সর্ব, যেমন তোমরা এই শব্দটা সায়েন্সে হয়তো পড়েছো, অমনিভোরাস সর্বভুক প্রাণী মানুষ। তো অমনি, অমনিসিয়েন্ট, সিয়েন্ট মানে জ্ঞান, সিয়েন্ট জ্ঞান, সায়েন্স বা নলেজ। তো এমন একজন ব্যক্তি যে সমস্ত কিছু জানে বা সর্বজ্ঞানী, তাকে তাকে আমরা কি বলবো, অমনিসিয়েন্ট। তো অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ওয়ান হু মেক্স অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস। এমন একজন ব্যক্তি যে কিনা সরকারিভাবে অ্যাকাউন্টসের পরীক্ষা নিরীক্ষা বা দেখাশোনা করে অ্যাকাউন্টস, তাকে কি বলবে? তো কোন অপশনটা সঠিক বলে মনে হচ্ছে? এখানে সঠিক উত্তর হবে অডিটর। অডিটর হচ্ছে অ্যাকাউন্টস দেখাশোনা করে। কোশ্চেন নাম্বার 20, ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এনথুসিয়াজম ইন রিলিজিয়াস ম্যাটার্স। এমন একজন ব্যক্তি যে কিনা প্রচণ্ডভাবে ধার্মিক বা ধর্ম মানে ধর্মে বিশ্বাসী, এতটাই ধর্মবিশ্বাসী যে সে এক্সেসিভ, এক্সেসিভ মানে প্রচুর পরিমাণে সে এক কথায় মানে ধর্মে সে অন্ধ হয়ে গেছে, তাহলে ধর্মান্ধ ব্যক্তি, তার সঠিক কোনটা হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন? অপশানে ফিউজিটিভ, গভর্নমেন্ট, ফেনেটিক, অ্যাথিস্ট। এর সঠিক শব্দ হচ্ছে ফেনেটিক। ফেনেটিক মানে এমন একজন ব্যক্তি যে কিনা ধর্মান্ধ, মানে ধর্মে প্রচুরভাবে অন্ধ হয়ে গেছে। তারপরে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড। হেটস এমন একজন ব্যক্তি যে কিনা ঘৃণা করে কি, ম্যানকাইন্ড, ম্যানকাইন্ড মানে মনুষ্য জাতি বা মানব সমাজ বা মানব জাতিকে। তো এখানে কোনটা সঠিক হবে? মিসোজিনিস্ট, মিজানথ্রপ, মিসোগ্যামিস্ট নাকি মার্সিনারি? সঠিক উত্তর হবে মিজানথ্রপ। ইয়েস, মিজ মানে হেট আর অ্যানথ্রপ মানে ম্যানকাইন্ড, তার মানে যে হেট করে ম্যানকাইন্ডকে, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। এ পার্সন হু ওয়ার্কস ইন স্লিপ। এমন একজন ব্যক্তি যে কিনা ঘুমিয়ে হাঁটে বা ঘুমন্ত অবস্থায় হাঁটার অভ্যাস, তাহলে এটা হচ্ছে কোনটা হবে এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন? সোমনাম্বুলিস্ট, স্টোইক, রেক্লিউস, নার্সিসিস্ট। সঠিক উত্তর হবে সোমনাম্বুলিস্ট, অর্থাৎ স্লিপ ওয়াকার, এমন একজন ব্যক্তি যে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটে। নেক্সট কি বলেছে, চুজ দ্য অল্টারনেটিভ উইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়ম ফ্রেজ। সঠিক ইডিয়ম ফ্রেজের মানে তোমাকে বের করতে হবে। ইডিয়ম ফ্রেজ মানে প্রবাদ বাক্য। ইট ওয়াজ হার মেইডেন স্পিচ,
অন দ্য স্টেজ অ্যান্ড শি পারফর্ম ওয়েল। তো মেইডেন স্পিচের নিচে আন্ডারলাইন করা আছে, এবং এই মেইডেন স্পিচের সঠিক মানে কি? মেইডেন স্পিচ একটা ইডিয়মার ফ্রেজ, এটা একটা ইংরেজি প্রবাদ। তো দেখো, আনপ্রিপেয়ার্ড স্পিচ, সাডেন স্পিচ, প্রাইমারি স্পিচ নাকি ফার্স্ট স্পিচ? তো মেইডেন স্পিচ মানে অপশন ডি যারা বলছো তারা সঠিক, ফার্স্ট স্পিচ, অর্থাৎ প্রথম বক্তৃতা জীবনের। দ্য ডিটেকটিভ ওয়েন্ট অ্যাব্রড ইন সার্চ অফ এ কালপ্রিট বাট হিজ জার্নি প্রুভ টু বি এ ওয়াইল্ড গুস চেজ। তো দেখো এইখানে ওয়াইল্ড গুস চেজের নিচে আন্ডারলাইন করা আছে, এর মানে কি? এক্সপেন্সিভ, ফুল অফ ডিফিকাল্টিস, আনপ্রফিটেবল এক্সপেন্ডিচার, ইল অ্যাডভাইসড। তো দেখো ওয়াইল্ড গুস চেজ মানে ব্যর্থ চেষ্টা বা অযথা সময়, অর্থ বা শ্রম নষ্ট করা। তো এখানে ওয়াইল্ড গুস চেজ মানে আনপ্রফিটেবল এক্সপেন্ডিচার সঠিক হবে। ঠিক আছে, অর্থাৎ ডিটেকটিভ গোয়েন্দাটা বিদেশে খুঁজতে গেল কালপ্রিটটাকে, কিন্তু তার জার্নিটা প্রমাণিত হলো সম্পূর্ণ ব্যর্থ। তারপরে লাস্ট, টু টেক আফটার। টেক আফটারের মানে কি? টু রিজেম্বল, টু রিমুভ, টু চিট, টু রাইট ডাউন। তো দেখো টেক আফটার মানে হচ্ছে টু রিজেম্বল, অর্থাৎ আমরা তখন বলে থাকি রিজেম্বল মানে সাদৃশ্য বা দেখতে এক বা স্বভাব এক। আমরা বলি সে তার বাবার মতন দেখতে হয়েছে, বা তার স্বভাব তার মায়ের মতো, বা তার কথা বলার স্টাইল তার মায়ের মতো। অর্থাৎ কারোর সাথে যদি চেহারায় মিল থাকে তখন আমরা বলি টেক আফটার, অর্থাৎ সাদৃশ্য। তো সঠিক উত্তর হবে টু রিজেম্বল। তো এই ছিল আমাদের 25টা প্রশ্ন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং প্রচণ্ড হেল্পফুল লেগেছে। তো যদি তোমরা এই মক টেস্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। তোমরা যারা গ্রাম পঞ্চায়েতের এক্সাম দেবে তাদের জন্য আমার এই চ্যানেলটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো আমি নেক্সট পরের দিনই বা নেক্সট এই সপ্তাহের মধ্যেই আমি নেক্সট মক টেস্ট নিয়ে আসছি। তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো আর বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।